नमस्कार। ताथई डांस एकाडेमिर परिचालनाय कत्थक नृत्य कर्मशाला देखते चलेছেন। आजकेर এই কর্মশালায় উপস্থিত রয়েছেন এক অসামান্য কত্থক নৃত্যশিল্পী, কিংবদন্তি নৃত্যশিল্পী মাননীয়া মধুমিতা রায় মহাশয়া আজ কর্মশালা পরিচালনা করছেন, নবাগতদের প্রশিক্ষণ দিচ্ছেন। তাথই ডান্স একাডেমির স্টুডেন্টরা বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে, এটা অবশ্যই তাদের কাছে সৌভাগ্যের বিষয়। তাথই ডান্স একাডেমির নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে হুগলি জেলার দশঘরা এবং ধনিয়াখালীতে। অনলাইনে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে হুগলি জেলার ঐতিহাসিক স্থান নাচমহলে, দশঘরা, হুগলি। তাথই ডান্স একাডেমির কর্ণধার মাননীয়া দেবশ্রী ভকত মহাশয়া ফোনে যোগাযোগ করতে পারেন। এবার আসছি সেই প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী, বিরল প্রতিভাধর শিল্পী, বহু সম্মানে সম্মানিত শিল্পী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিল্পী মাননীয়া মধুমিতা রায় মহাশয়ার কাছে। উনি প্রশিক্ষণ দিচ্ছেন, দেখুন। আজকে কত্থক নৃত্য কর্মশালার আয়োজন করেছে। এই মহৎ অনুষ্ঠানে আমরা আজকে পেয়েছি বহু পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য নৃত্যশিল্পী মাননীয়া মধুমিতা রায় মহাশয়াকে। ওনার কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেব। ম্যাডাম নমস্কার। আজকে এই অনুষ্ঠান আপনার কেমন লাগলো যদি একটু বলেন।
তাতেও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র এবং বঙ্গীয় চারুকলা সোসাইটি আয়োজনে আজকে আমাদের কর্মশালায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবচেয়ে যেটা অনুভব করলাম এখানে এসে যে শ্রী সন্দীপ চক্রবর্তী এবং দেবশ্রী ভগতের আন্তরিকতা এবং শুধু আমার প্রতি নয় সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকতা, যে তারা কীভাবে শিখবে তাদের মোটিভেট করার জন্যে এই আয়োজন করেছেন। হয়তো অনেক নৃত্য শিক্ষাগুরু আছেন, তারা খুবই ভালো শেখাচ্ছেন, তবু হয়তো দেবশ্রী এবং সন্দীপের মনে হয়েছে যে হয়তো আমি আরও কিছু সেখানে অ্যাডিশন করতে পারি, তাই আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও আমি জানি কথাক নৃত্য সমুদ্রের মতো, সেখানে হয়তো একদিন এক ফোঁটা জলের মতোই, কিন্তু সে এক বিন্দু জল সেটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি এবং তাতে যদি তাদের আরো ভালো কোনো ধারণা তৈরি হয় তাহলে আমি নিজে কৃতজ্ঞ থাকবো এনাদের প্রতি যে আমরা এত সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের পেয়েছি এখানে যারা কথাক নৃত্যের শিক্ষায় আগ্রহী এবং তাদের প্রচার প্রসারের জন্য সন্দীপ এবং দেবশ্রীর এই ইনিশিয়েটিভ সত্যি অভিনন্দনের যোগ্য। বর্তমানে নৃত্যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে, ভারতীয় সংস্কৃতিতে একটা বিশাল অংশ জুড়ে রয়েছে নৃত্য শিল্প। বর্তমানে ঠিক কতটা প্রয়োজন এই শিল্পে দু এক কথা যদি একটু বলেন। নৃত্য কিন্তু জীবনের আনন্দের উৎস। আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে পড়েছি বা জেনেছি যে আনন্দ হলে যে হাত এবং পায়ের যে বিভিন্ন ছন্দের মাধ্যমে যে স্বতঃস্ফূর্তভাবে তার বহিঃপ্রকাশ সেটাই নৃত্য। তবে হ্যাঁ, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কিছু গ্রামার থাকে, কিছু ব্যাকরণ থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে, তবেই সেটা শাস্ত্রীয় নৃত্য। সেই শাস্ত্রীয় নৃত্যকে জানতে হয়তো সময় লাগে, কিন্তু অনেকদিন রেয়াজ করতে থাকলে, প্র্যাকটিস করতে থাকলে তার মধ্যে যে কতটা রস আছে সেটা হচ্ছে তখনই তার মধ্যে অবগাহন করলে তা জানা সম্ভব হয়। যেটা আমার গুরু আমাদের মহারাজকে বলে থাকে যে আমাদের যে ওয়েস্টার্ন ডান্স বা যেটা আমাদের আসছে এখানে আমরা দেখি বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পয়সায়, সেগুলো চাকরির মতো পাতে একটু খেলে ভালো লাগে বা ফুচকার মতো, কিন্তু রোজ রোজ খেলে হয়তো সেটা ভালো লাগে না। কিন্তু শাস্ত্রীয় নৃত্য বা সঙ্গীত এমন জিনিস যেটা তুমি যতই তার মধ্যে ঢোক না কেন, বছরের পর বছর ঢোক না কেন, তার মধ্যে একটা নতুন রঙের স্বাদ পাওয়া যায়। সেটা চাকরির মতো নয় যে একটু খেয়ে নিলাম বা সেটা মানে কি বলবো মানে যে কোনো ছোটখাটো একটা খাবার যেটা আমরা হয়তো রোজ একটু মুখরোচক খাবারের জন্য খেলাম, যেটা আমাদের শরীরে লাগাবার জন্য হয় না, সেখানে আমরা রেগুলার বেসিসে যেটা খাই ভাত, ডাল, তরকারি, মাছ বা অন্যরা যেরকম খায় সেটাই হয়তো শাস্ত্রীয় নৃত্য বা সঙ্গীত। তাই নৃত্যের প্রয়োজনীয়তা এবং শাস্ত্রীয় নৃত্যের প্রয়োজনীয়তা আমাদের মানসিকভাবে, শুধু শারীরিকভাবে না, মানসিকভাবে আমাদের অনেক উন্নত করে, একটা আত্মিক যোগাযোগ তৈরি করে, একটা দার্শনিক ভাবনায় আমাদের উন্নীত করে, যা আমার মনে হয় শাস্ত্রীয় নৃত্যের দ্বারা সম্ভব। এই আত্মিক যোগাযোগ পেতে হলে শাস্ত্রীয় নৃত্য এবং তার সম্বন্ধে জানা খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমি যেটা বলি 24 ঘন্টাকে সবসময় ভাগ করে নেন, 12 ঘন্টা পড়াশোনা করে,
8 ঘন্টা ঘুমিয়ে যাও, তাহলে 20 ঘন্টা চলে গেল। এবার যে 4 ঘন্টা তার মধ্যে স্নান খাওয়া 1 ঘন্টা, 1 ঘন্টা নাচ গান যা করো করো, 1 ঘন্টা একটু মানসিক রিল্যাক্সেশনের জন্য তুমি যা কিছু গল্প করতে পারো, মজার জিনিস দেখতে পারো, খেলাধুলা করতে পারো। তাহলে তুমি 24 ঘন্টাকে যদি হিসাব করো তাহলে দেখবে তোমার নাচেরও সময় বেরোবে, গানেরও সময় বেরোবে, খেলারও সময় বেরোবে। আমি 20 ঘন্টাকে ছেড়ে মাত্র 4 ঘন্টার মধ্যে গান নাচ ছবি আঁকাকে ধরে নিয়েছি। কি বলো, বেরোবে না? কিন্তু 24 ঘন্টা তোমাকে হিসাব করে চলতে হবে। মানে আমার লাইফস্টাইল যদি তোমরা শুনে অবাক হয়ে যাবে যে আমি সকাল 6টায় উঠি, রাত্রি 1:30 2টো, এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। কারণ আমি রাত 10টা পর্যন্ত গান শেখাই স্কুলের পর থেকে, তারপরে সংসারের কাজ করি, এবার কোশ্চেন করা, খাতা দেখা, আকাশ কাজ আমি রাত জেগে জেগেই করি। কারণ আমি জানি আমার যে শিডিউল রাত জাগতে হবে। তেমনি তোমরা যদি একবার মাথায় নিয়ে নাও যে আমাকে এটা করতেই হবে। আমি প্রতিদিন ভোর 5টার সময় উঠে রেয়াজটা করতাম, কারণ আমার গুরুজি বলেছিলেন রেয়াজ না করলে গান ভালো হবে না। তারপরে আমি মণিমালা সপ্তাহে আসল ক্যাম্পে যাওয়া, আবার দেখতাম ক্লাসে রেজাল্ট করলে ফার্স্ট হয়ে যেতাম, আবার খেলার মাঠেও খুব ভালো খেলতাম। যার ফলে আমি যেখানে যেখানে পড়েছি আমার স্যার ম্যাডাম আমাকে প্রচুর ভালোবাসেন, আমার স্কুলের হেড স্যার ম্যানেজিং কমিটি। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম, আপনার মূল্যবান সম্পদ, মূল্যবান জ্ঞান এগুলো আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আশা করব আমাদের সন্তান তুল্য স্টুডেন্টসরা এগুলো মেনে চলবে। জানি না তোমাদের মাথায় ঢুকেছে কিনা, একটু একটু ভালো করে শোনো, তাহলে তোমাদের উপকার হবে। কেমন? আচ্ছা, আমরা চলে যাচ্ছি প্রিন্সিপাল মহাশয়ের কাছে, ওনার মুখ থেকে শুনে নেব আমার স্কুল কর্মশালা নিয়ে কিছু বক্তব্য। এই কর্ণধার উনি নৃত্য শিক্ষক এবং আমাদের দাদা বন্ধু, যে কোনো কিছু বলতে পারেন, তার কাছ থেকে আমরা বিচারে কথা শুনবো, যেমন আমরা ঘরোয়া আলাপ আলোচনা করি সেরকম। কি বলবো, আমি অ্যাকচুয়ালি ভালো বক্তা নই, কিছু সেইভাবে সাজিয়ে বলতে পারি না, তো নিজের মতন করে বলি। আমরা পেয়েছি, আমি তো বাজাই একেবারে বলতে পারি না, সকলকে সবাই সব বলে দিয়েছে। আমি খালি বলি তোমরা যাকে পেয়েছো সবাইকে মনে রাখবে, বড় ভুল মনে রাখবে। আমরা সবাই চলে যাবো, একটা জীবন থেমে যাবে জায়গা, কিন্তু সবাই যেতে হবে কাজের জন্য। এই যে সুন্দর আজকে কর্মশালা, যখন তোমরা বড় হবে আস্তে আস্তে অনেকে নাচ ছেড়ে দিলেও হয়, তো নাচ ধরেও রাখবে, জানি না কি হবে, নাচ ধরে রাখবে সবাই চায়, কিন্তু একদিন সবসময় মনে করবে যে আমরা প্রচন্ড ধনী মানুষের স্থান দিচ্ছিলাম একদিনের জন্য। সঙ্গীত তার চর্চা করতে হবে, যারা শাস্ত্রীয় নৃত্যের অভ্যাস করবে তার মানে এই নয় যে তারা শাস্ত্রীয় সঙ্গীত শুনবে না। কারণ কথাতেই বলে গীতম বাদ্যম তথা নৃত্যম ত্রয়ম সঙ্গীতম উচ্যতে। সঙ্গীত মানে গীত, বাদ্য এবং নৃত্য। তাই আমরা নাচতে যখন করি গানটা আমাদের জানতে হয়, বাদ্য মানে স্পেশালি তবলাটা আমাদের বুঝতে হয়, তা না হলে কথা হবে না। আমাদের যখন গানটা নিজেরা গাই, মানে যখন আমরা শোনাই যে আমরা এটা করবো, তখন কিন্তু আমাদের গায়করা জিজ্ঞেস করেন যে রাগটা কি রাগে প্রবেশ করে হচ্ছে কারণটা, বা কি ভজনে কি কোন রাগে যাচ্ছে। তো আমাদের কিছু আইডিয়া নিতে হয়, মিশ্রকাঠি, পিলু, ঝিঝকি, মালবোস, সাধারণ কিছু আইডিয়া নিতে হয় তাকে বোঝানোর জন্য। তো তিনটে ধারণার একটা নৃত্যের ধারণা তো ভীষণভাবে থাকতে হবে, কিন্তু তার সঙ্গে তবলা এবং গানেরও একটা মিনিমাম নলেজ আমাদের থাকা দরকার। এবং আস্তে আস্তে আমারও মনে হয়, যেটা উনি বললেন যে মোবাইলটা একটু কম দেখে যদি এই শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের চর্চা করা যায়। কারণ আমি আমার ছেলেকেও বলি একই কথা, ইয়াং জেনারেশন সবাই মোবাইল থেকে আমার মনে হয় খুব একটা কিছু শেখা যায়। মোবাইল থেকে যদি তোমরা বাস্তবে শেখো, ওটা অনেক অনেক বেশি লাভবান হবে তোমরা
নিজেদের জীবনে। 7 দিনের জন্য মোবাইলটা ধরে রেখে ওই 7 দিন তোমরা নাচ গানের প্র্যাকটিস করো, দেখো ওই 7 দিনে তোমরা অনেকটা এগিয়ে গেছো। রাতে তোমরা মোবাইলে বসে বসে নাচ দেখছো, মোবাইলে নাচ গান কিছু শেখা যায় না। তাহলে আমরা কেন তো ঘুরে ঘুরে দৌড়ে আসছি? তোমরা তো মোবাইলে শিখতে পারো, তাই না? আমরাও মোবাইলে এখন শিখতে পারি। তো আমি সেটাই বলবো, আমি স্ট্রংলি প্রোটেস্ট করি যে মোবাইল যেমন আমাদের হচ্ছে সর্বদা ছাত্র তিনি সবার থেকেই আমাদের সঙ্গে আছেন। শুধু মহামায়া আবৃত্তি শিক্ষা মন্দিরের কর্মধার হিসেবে নয়, আমাদের সাথে আমাদের বন্ধু সর্বশ্রদ্ধা হিসেবে তাকে প্রাথমিক ডান্স একাডেমির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তার কাছ থেকে আমরা কথা শুনে নেব। নমস্কার। উপস্থিত সকল গুরুজনদের জানাই প্রণাম এবং ছোট ছোট আমার সকল ছাত্রছাত্রী যারা উপস্থিত আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে এই মসজিদি অনুষ্ঠানে আসতে পেরে দেখে গর্বিত মনে হচ্ছে, কারণ এই ধরনের যে ওয়ার্কশপ অনুষ্ঠানগুলো যে এইভাবে আমাদের গ্রামে ঘরে হতে পারে দেবশ্রী এটাকে করে দেখিয়েছেন। আর এইসব বিশিষ্ট গুণীজনদের সমর্থনে আসতে পেরে নিজেকে গর্বিত মনে